আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যে কথাটা বললাম, হয়তো আপনাদের যেখানে আপনি আছেন ওখানে হয়তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, তারেক রহমান সাহেব যে কথা বলেছেন, এটা নিয়ে অনেককে আমি নানা রকম ট্রল করতে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার এই কথাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন? উনি বলেছেন আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন, সেই অর্থ দিয়ে গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে, অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন। মানে এই তুলনাটা না করলে হতে পারতেন, কিন্তু আলু চাষিদের ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমাদের আলু চাষিরা কিন্তু এবার আসলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারা যে অর্থ বিনিয়োগ করে আলু চাষ করেছে, প্রতি কেজিতে অথবা মনে, তার কিন্তু 3 ভাগের 1 ভাগ তারা পাচ্ছে না। আগামীতে হয়তো আলু চাষ করবে না, তখন দাম বেড়ে যাবে। একই কথা উনি বলেছেন কিন্তু যে পেঁয়াজ সংরক্ষণের কথা। আমাদের পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয় শেষ দিকে, সেখানে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি না, পেঁয়াজকে টিকিয়ে রাখতে পারি না। এই যে একজন পলিটিক্যাল লিডারের এই যে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমিও ওনার বক্তব্যটা প্রথমে পত্রিকা দেখে তারপরে আমি সরাসরি গিয়ে আমি শুনলাম, এবং আমার কাছে খুবই আম, ভালো লেগেছে এই কারণে যে যে যেই তারেক রহমানকে আমরা স্টুডেন্ট অবস্থায় চিনেছি, ধরেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেই তারেক রহমানকে আমরা জানতাম, আম, তার সাথে অনেকটাই এই বক্তব্য একটু ব্যতিক্রমধর্মী, কারণ ওনার এই বক্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে উনি এখন যে মাটির এবং মানুষের বিষয়টা উনি বোঝার চেষ্টা করছেন, এবং সাধারণ মানুষের মধ্যে আসলে যে আমরা যে এখন জুলাই সনদে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আলোচনা করছি, তাদের কিন্তু এসব নিয়ে খুব একটা আগ্রহ বা ধারণা অনেকের মধ্যে নাই। বিশেষ করে আমরা যদি বলি যে বাংলাদেশের কৃষক যারা মূল অর্থনীতিটাকে ধরে রাখছেন, তারা তাদের দৈনন্দিন সমস্যাগুলোই বেশি ভাবেন। তো সেই জায়গায় এই কথার যথার্থতা রয়েছে যে চাষিদের জন্য এই মুহূর্তে বরং সেই আলু চাষে তাদের যে ক্ষতি হচ্ছে, তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না বা তাদের যে ব্যয়, আমরা অতীতেও দেখেছি অন্যান্য ফসলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এরকম গণভোটের মতো আমি বলবো যে একটা অপ্রয়োজনীয় এবং খুবই অপ্রাসঙ্গিক এই অর্থে যে যেখানে এবং যেই বিষয়ে, কারণ জুলাই সনদ এমন একটা বিষয় যে অনেকে বলছে যে এটা একটা বিসিএস পরীক্ষা দেওয়ার মতো হবে গণভোটটা, কারণ হচ্ছে যে 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 প্রশ্নগুলো আসবে না আসবে, তো সেইখানে খরচ করে আসলে সাধারণ মানুষের লাভটা কি হবে। তো উনি সেই বিষয়টা অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে যেই পরিবর্তনটা হলো আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে, যদিও আমরা আগের আলোচনায়ও বলেছি যে দেখেন সেই দাবিগুলোর মধ্যে একটাও কিন্তু ছিল না যে শ্রেণী বৈষম্য বিলোপ প্রসঙ্গ, কিংবা আমি শ্রেণী বৈষম্যের কথা বাদ দিলাম, অর্থাৎ সাধারণ মানুষের যে দরকার, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের বিভাজন আছে সমাজে, যে আমাদের যে শ্রেণীভিত্তিক বিভাজন আছে, আমাদের ধর্মভিত্তিক বিভাজন আছে, জেন্ডার ভিত্তিক যে ছোটখাটো যে এক ধরনের দূরত্ব আমাদের বিভাজন আছে, আহ, সেগুলো নিয়ে কিন্তু কোনো মৌলিক দাবি আমাদের জুলাই সনদেও ছিল না। অর্থাৎ সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের বড় বড় দাবি কিন্তু আমরা সেই অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে দেখছি না। এমনকি যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি, যদিও রাজনৈতিক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলন করেনি বা পরিবর্তনও ঘটেনি, কিন্তু তারা যে দল গঠন করলো, তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যেও বড় বড় রাজনৈতিক বিষয়গুলো, কিছু বিষয়গুলো ছাড়া তাদেরও কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নিয়ে তাদের কোনো দাবি দাওয়ায় আমরা দেখিনি যে উঠে আসছে। একটা বিষয় রিসেন্টলি উঠে আসছে যেটা এই তারেক রহমানের এই বক্তব্য, পাশাপাশি আহ, আরো যে বিষয়গুলো উঠে আসছে যে আমরা যে নারীর কর্মঘণ্টা নিয়েও একটা বিবেচনা এই আলোচনা আসছে জি, সেটা। আমি এটাও জিজ্ঞাসা করতাম। এটা জিজ্ঞেস হ্যাঁ। করতাম যে উনি যেরকম কৃষকদের নিয়ে বলেছেন, সেটা আপনি এক ধরনের ব্যাখ্যা করলেন। আমরা দেখেছি যে জামায়াতে ইসলামকেও দেখেছি, ওনারা ইদানিং দেখলাম যে নারীদের নিয়ে ভাবছেন। এবং ওনাদের দুটো কথা, প্রথমত আমেরিকায় বসে দেখলাম ডক্টর শফিকুর রহমান উনি বললেন যে ওনারা ক্ষমতায় গেলে পরে নারীদের জন্য 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা করে দেবেন। এবং এটা দেখলাম যে পরবর্তী সময়ে আমাদের দেশের নারী সংগঠনগুলো এটা ইতিবাচক ভাবে নিল না। আর আমি নিজেও প্রশ্ন করেছিলাম, আপনি যে 5 ঘন্টা করতে চাচ্ছেন, আপনার কাছে কি কোনো নারী সংগঠনের পক্ষ থেকে অথবা কোনো নারী কি দাবি জানিয়েছিল আমাকে 5 ঘন্টা করে দেন সময়টা? তাহলে আপনি এটা কেন করতে চাচ্ছেন? তাহলে কি নারীদেরকে নিতে অনেকে আগ্রহী হবে? আবার বিপরীত দিকে এটাও দেখলাম, দেশে আসার পর ওনারা এই কথাটা বলেই যাচ্ছেন
যে ওনারা নাকি নারীদেরকে বাড়তি মানে ওই বাড়তি যে সময়টুকু যারা নাকি কাজ না করবে তাদের পুষিয়ে দিবেন বিভিন্ন ভাবে। তো এই পুরো জিনিসটা কি নারীদের প্রতি ওনাদের মানে সহমর্মিতা, সহানুভূতি অথবা বিশেষ কোনো মানে আপনার আনুকূল্য প্রকাশিত হলো? না, একটা হলো যে বিষয়টা জামায়াতের একজন নেতার মুখ থেকে এসেছে বলে ধরেন নারী সংগঠনের নেতৃবৃন্দ বা অন্যরা তারা বিষয়টাকে আসলে সমালোচনার দৃষ্টিতে দেখছেন। কারণ হচ্ছে জামাতের নারী বিষয়ক যে ভাবনা বা অতীতের যে ঘটনা, তাতে হচ্ছে জামাতের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না অনেকে। যদিও আইডিয়াটা খুবই রিসেন্ট এবং পুরো গ্লোবালি এই বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কেয়ার ওয়ার্ক এবং কেয়ার ওয়ার্কের মূল্যায়নের বিষয়টা, আমি সেটা আসছি সেটা কি। কিন্তু যে কারণে মানুষ প্রথমেই আসলে বিরোধিতা করেছে সেটা হচ্ছে যে জামায়াতের সম্পর্কে যেসব প্রোপাগান্ডাগুলো ছিল অতীতে, ধরেন আপনার জামায়াত যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই ধারণাগুলো ছিল, এটা জামায়াত বিভিন্ন সময় আবার সেই, যেমন আওয়ামী লীগ কিন্তু বারবার যে বিষয়টা বলার চেষ্টা করেছে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী। একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হয়েছে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে, রাজাকার বলে ভাগ করছে। আবার জামায়াতই তার কর্মকাণ্ডে সেই আওয়ামী লীগের কথাই কিন্তু প্রমাণিত করছে, বা সাধারণ মানুষের যে আশঙ্কা। ঠিক একই কারণে যখন ডক্টর শফিকুর রহমান এত বলা যায় যে একটা সমসাময়িক একটা আইডিয়া নিয়ে আসলেন যে কেয়ার ওয়ার্ক, কারণ হচ্ছে নারীরা যখন বাইরে আসলেন, নারীদের ঘরের কাজ বাইরের কাজ একটা ডাবল বার্ডেন, অর্থাৎ এই যে দুই কাজ সামলাতে গিয়ে তাদের উপরে আমরা আসলে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছি, তাদের যে কাজ অলরেডি যে কাজটা ছিল সেই কাজটাকে স্বীকৃতি না দিয়ে। তো কেয়ার ওয়ার্কের ধারণা বর্তমান বিশ্বে অনেক বেশ জনপ্রিয়, অনেকেই চিন্তা করছেন কিভাবে এই কেয়ার ওয়ার্ককে মূল্যায়ন করা যায় অর্থনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে যদি রাষ্ট্র সাবসিডি দেয় বা ভর্তুকি দেয়, যেটা উনি বলেছেন যে 5 ঘন্টার বেতন হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে, আর রাষ্ট্র বাকি 3 ঘন্টার দিবে, আইডিয়াটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে আইডিয়াটা যিনি এখন উপস্থাপন করেছেন তারা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি, যার কারণে আসলে সমালোচনাটা হচ্ছে। তো এই কারণে জামায়াতকে সেটা অবশ্য তার কর্মকাণ্ড দিয়ে তাকে আবার প্রমাণ করতে হবে যে না, তারা যেটা বলছে, তাদের একটা ভালো আইডিয়াও যে তারা সেটা আসলে ভালো জায়গা থেকে বলছে, সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলেই মানুষের প্রতি বা নারী আন্দোলনের কর্মীরা বা নারী সংগঠনের নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা তৈরি হবে। কিন্তু আমরা যদি রাজনৈতিক দল বাদ দিই, যে কে বললো, আমরা যদি আইডিয়াটা নিই, যদি আমরা আইডিয়াটা চিন্তা করি, যেমন তারেক রহমান বললেন যে চাষিদের কথা ভাবতে হবে, যেমন ওনারা বললেন যে নারীদের এই যে যে এক্সট্রা ওয়ার্ক সেটা আমাদের বিবেচনা আনতে হবে। হয়তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা এর মাধ্যমে আবার কেয়ার ওয়ার্ক শুধুমাত্র নারীদের উপরই চাপিয়ে দিচ্ছে কিনা, এটা তো নারীদেরই কাজ না, আমরা একটা একদম নারী পুরুষ এক ধরনের বিভাজন এনে দিচ্ছি না। সেটা তখন হয়তো আরো আলোচনা করে পরবর্তীতে বা আমরা আরো পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। কিন্তু আমরা যদি মূল ধারণাটা নিই, তখন হয়তো আমাদের একটা রাজনৈতিক পরিবর্তন আসবে। তা না হলে আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, আমি যদি একটু একটু পদ্ধতিগতভাবে আলোচনাটা করি, যে খেয়াল করেন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভগুলো ছিল, রাজনৈতিক যে ক্ষোভগুলো ছিল, যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, আওয়ামী লীগ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করেনি, বা আওয়ামী লীগ নির্বাচনে বা সুষ্ঠু নির্বাচন দেয়নি। তা আমাদের সেই জায়গা থেকে মানুষ ছাত্র সমাজের কথায় বিশ্বাস করে রাস্তায় নামলো, নেমে একটা পরিবর্তন ঘটলো। ঘটার পরে কি দেখলাম যে আইডিয়ার কোনো পরিবর্তন হলো না, মানুষের পরিবর্তন হলো। অর্থাৎ আমাদের যে এজেন্ডা, আমরা কি পরিবর্তন চাই, সেই পরিবর্তন বা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কাজের কোনো পরিবর্তন ঘটলো না। আমি দেখলাম যে দলীয়করণ, রাজ বিভাজনের রাজনীতি এখনো চলছে। আমরা আমরা অনেক, এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে দলীয়করণ, আমরা ঘটনার 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় যে সেট আপ, আমরা দলীয় ভিত্তিতে সেট আপগুলো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সেই জায়গাটার পরিবর্তন আসেনি। মানে তাহলে আমাদের মূল পরিবর্তনটা আসেনি কেন? আমরা আসলে সব সময় ফোকাস করেছি যে কে বলছে, কিন্তু আসলে কি বলছে, কে বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে আমরা সবসময় এটা আলাদা করতে পারি না, যার কারণে আমরা অবিশ্বাস দেখছি জামাতের আমিরের কথার প্রেক্ষিতে। কিন্তু আমরা আসলে কি বলছে এইটাও আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার, কারণ তা নাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা কিন্তু আসবে না। এবং আমরা, এবং তাই দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমি যদি আরেকটু পেছনে যাই, যার কারণে বাংলাদেশের মানুষ যেটা হয় যে যে আমি প্রফেসর নাজমুল করিম, ঢাকা ইউনিভার্সিটির উনি সম্মানিত শিক্ষক ছিলেন এবং গবেষক। ওনার যে বাংলাদেশের সমাজ বিশ্লেষণ উনি করেছেন, সেখানে উনি দেখিয়েছেন যে এখানে আমাদের ঐতিহাসিকভাবে এখানে রাজার পর রাজা এসে গেছে, বিভিন্ন রেজিমের পরে রেজিম চেঞ্জ হয়েছে, সাধারণ মানুষ খুব ওইটা নিয়ে অতটা মাথা ব্যথা করে নাই, এই কারণে যে তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো কেউ আসলে খুব একটা বিবেচনা করছে না। তো উনি আমাদের
যে সমাজ কাঠামো এটা বা স্তরবিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গটা বলেছেন। তো সেই সাধারণ মানুষের মধ্যে এরপরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু আমাদের সচেতনতা আমরা শুধুমাত্র তৈরি করেছি যে রাজনৈতিক পট পরিবর্তন, এবং তাও আবার রাজনৈতিক আদর্শগত পট পরিবর্তন না, আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তির পরিবর্তন। তো যখন আমরা শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা করি এবং দল কে কোনটা করলো, তখন আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও আমাদের মধ্যে তখন আর এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনায় আসে না যে আসলে আমাদের তো এই পরিবর্তনটা দরকার, এই পরিবর্তনটাকে আসছে, আমরা সেটা দিয়ে ফোকাস করি। আমরা প্রথমে ব্যক্তির সাথে মিলিয়ে নিই যে ওকে উনি করছেন, ওকে ওয়েদার রাইট অর রং, উনি করছেন এটা রাইট অর রং। কিন্তু আমার বিষয় ভিত্তিক যদি আলোচনাটা আমরা প্রমোট করতে পারতাম, সাধারণের মধ্যে জাগিয়ে তুলতে পারতাম, তাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা আসতো। যেহেতু এই বিষয়টা ঘটেনি, আমরা কিন্তু একই বিষয় বারবার দেখছি, এবং শুধু বারবার না, কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে আরো খারাপভাবে দেখছি। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আরেকটু যদি আলোচনাটা একটু দীর্ঘায়িত করি, যে আমরা ধরেন যেই যেই অবস্থার অভিযোগের প্রেক্ষিতে মানুষ পরিবর্তনের টা অনেক সময় আশাবাদী হয়ে উঠেছিল পরিবর্তনের কারণে, যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদেশ বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য করেছে, সেটা আমরা আরো ভয়াবহভাবে এখন দেখছি। হয়তো কাদের প্রতি আনুগত্য করছে সেইটার জায়গাটা চেঞ্জ হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ হয়েছে। আমাদের নির্বাচন যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবেই সার্বজনীন তো হবেই না, এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে বলেও মনে হয় না, কারণ এখানে সব দল অংশগ্রহণ করবে না। এটা গত একটা সাক্ষাৎকারে দেখেছি যে আম, আম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগে নির্বাচনে অংশ না নিলে তার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করবে না। সুতরাং এটা হবে না। আবার বিএনপি বলেছে কয়েকদিন আগে যে যদি গণভোট হয়, গণভোটে জুলাই সনদ উপলক্ষে যদি গণভোট হয়, তাহলে তারা হয়তো এই গণভোটের পক্ষে হ্যাঁ বলবে না, তারা না ভোট দিবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখছি যে বিভাজন এবং আমরা সবার অংশগ্রহণ এর মধ্যে নিশ্চিত হচ্ছে না। তো সবার অংশগ্রহণ যখন নিশ্চিত হচ্ছে না, তার মানে মৌলিক পরিবর্তনটা আমি দেখছি না, কারণ আমাদের যে বিষয় কেন্দ্রিক আলোচনায় আমরা খুবই কম মনোযোগ দিয়েছি বিভিন্ন সময়ে। আচ্ছা, আরেকটা আপনি বিষয়, ইয়া, জি বলুন। এই দুটো কথা বললেন, কিন্তু দুটো জিনিস আপনার কথা থেকে আমি পেলাম। প্রথমত আপনি একবার বললেন আপনি একবার গণভোটকে অপ্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেন। এটা কেন, এটা আপনার কাছে আমি জানতে চাইবো, ছোট করে যদি বলেন। আরেকটা বিষয় হলো, আপনি এইমাত্র বললেন যে বিদেশ নির্ভরতা যেটা, যেটা আগের চেয়ে কমেনি বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এটা আপনি আপনি পরের প্রশ্নটা আগে যদি বলেন যে আপনি কি দেখে মনে হলো, কি কারণে মনে হলো যে আগের চেয়ে বেড়েছে? আপনি জাস্ট যে রিসেন্টকার বক্তব্যের যে রেফারেন্সটা দিলেন একটু আগে, যে হঠাৎ করে আমাদের আলোচনার প্রেক্ষিতে যে বন্দর লিজ দেওয়ার প্রশ্ন চলে আসলো। আমাদের এই বন্দর লিজের প্রশ্ন, আমরা আমাদের সেন্ট মার্টিন আহ, নিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে আসছি। আর এখন কিন্তু হুম, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এটা বলা হচ্ছে। এর আগে হুম, আমাদের ধরেন ভারতের প্রতি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে কখনো কিন্তু বলা হয় নাই। বিভিন্ন সময় অস্বীকার alright, করে আসা হয়েছে বিভিন্নভাবে, হুম, হয়তো বিভিন্ন কৌশলগতভাবে আহ, অপারগতার কারণে অনেক কিছু অর্জন করতে পারেনি বিগত সরকার, কিন্তু তারা কিন্তু সেটা কখনো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এরকম আনুষ্ঠানিকভাবে কিন্তু বলেনি, বা সেটা একদম রাষ্ট্রীয় একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়নি। বুঝতে পেরেছি। সেই জায়গায় এটা আর একদম স্পষ্ট। গণভোটটাকে আপনি অপ্রয়োজনীয় বলছেন কেন? কারণ গণভোট যেটার প্রেক্ষিতে হচ্ছে জুলাই সনদ। এখন জুলাই সনদের যে বিষয়গুলো ছিল, জুলাইয়ের যারা আন্দোলন করেছেন তাদের কি এই দাবিগুলো ছিল? তাদের তো এই দাবিগুলো ছিল না। তারা যখন আন্দোলন করেছেন তাদের একটা সামান্য দাবি ছিল যে কোটা। তারপরে ওকে একটা প্রেক্ষিতে মানুষজন নেমেছে, সরকার পরিবর্তন হয়েছে, তখন এই সরকারের প্রধান কাজ ছিল শুধুমাত্র দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপরে তারা যা করার করবে। যদি সংবিধান সংশোধন করতে হয়, যদি সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এরকম সংসদকে ভাগ করতে হয়, সেখানে আমার অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে হয়, সেটা তারা করবে। কারণ কি আমার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা সামহাও যে গণতন্ত্রের সংজ্ঞা, তারা জনগণকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি এখন জুলাই সনদকে মানুষের কাছে নিয়ে ভোট দিবেন। আচ্ছা, বাংলাদেশের শিক্ষার হারও যদি বলি, বাংলাদেশে যত লোক পড়ার কত একটা বিপুল জনগোষ্ঠী তারা ইভেন পড়তেও পারবে না ওই ডিটেল। আর শুধু হ্যাঁ না। 2% লোক একদম বাংলাদেশে, মানে মানে পরিসংখ্যান বড় হিসাব অনুযায়ী 77.9% লোকের সাক্ষরতা জ্ঞান আছে, স্বাক্ষর জ্ঞান আছে। তার মানে সবাই যে পড়তে, এর মধ্যে কিন্তু সবাই পড়তে পারে না, ধরলাম সবাই পড়তে পারে,
তারপরে 22% মানুষ লিখতেও জানে না, স্বাক্ষর দিতে পারে না, পড়তে পারে না। তো আর ভোটারদের তো আর একই হাল। আইনের আইনের ছাত্র শিক্ষক ছাড়া এবং রাজনীতির ছাত্র শিক্ষক এবং রাজনীতিতে আগ্রহী ব্যক্তি ছাড়া তারা এই যে জুলাই সনদে যা যা বলা হয়েছে, যে উচ্চ কক্ষ বুঝবে। নিম্ন কক্ষ বা এই যে পরিবর্তনগুলো, তারা এগুলো কতটা বুঝবে? আমরা যখন এই বিষয়ে আলোচনা করতে আসি আমরাও আরেকবার দেখে আসি যে আচ্ছা ঠিক আছে সংবিধানের কোন ধারায়, যেমন জুলাই সনদে বলা হয়েছে কত কত সে 58 ধারা 2 ধারা, এই ধারাগুলো চেঞ্জ করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। আমাকে আবার সেগুলো দেখতে হয়েছে যে আচ্ছা ওই ধারাগুলো কি, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার, আচ্ছা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসকরণ বা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিকরণ, আমাকে দেখতে হয়েছে। তার মানে কি এই 6 মাস তাহলে এই সংবিধানের উপর ক্লাস নিবেন এই সরকার অন্যদের জনগণকে বোঝানোর আমার জন্য? আপনার কাছে মনে হয়েছে, যেমন আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদটা পরে আমাকে মনে হয়েছে কি এটা একটা জিগজ্যাগ পাজলের মতো আর কি। হ্যাঁ, যে ওই ধারাটা প্রতিস্থাপন হবে, ওইটা আবার খুঁজে বাই করো, এবং ওইটা আবার খুঁজে বাই করতে হবে মানে বর্তমানে যে সংবিধান আছে ওটা থেকে। তো ওই হ্যাঁ, সংবিধানের কপি নিয়ে আসো, আইনে ওটা খুঁজো, তারপর দেখো কোনটা। এখন এগুলি করতে করতে বরং ভুলে যাই আমি যদি কি খুঁজতেছিলাম, ভুলে যাই। তখন এটা টোটালি একটা জিগজ্যাগ পাজলের মতো মনে হয়েছে। এবং এবং এই এগুলি সনদের হয় মধ্যে কেন, আপনি একবার উপরে হিসেবে যাবেন। জটিল করলে যেটা হয় যে কারোর যদি কোনো মতলব থাকে তাহলে সেই মতলবটা কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সেইটা সেই সুযোগটা আছে। আর সবচেয়ে বড় কথা এই সরকারকে তো এই দায়িত্ব কেউ দেয়নি। আর এই পরিবর্তনটাও তো এরকম না যে ঠিক আছে একটা দীর্ঘদিনের আন্দোলনের ফল, একটা বিপ্লব, যে আমি ঠিক আছে বিপ্লবের কিছু এজেন্ডা ছিল, আমার কিছু চাওয়া ছিল, আমাদের দাবি দেওয়া ছিল, আমরা এরকম একটা ব্যাপক সামাজিক পরিবর্তন চেয়েছিলাম, তার আলোকে পরিবর্তনটা ঘটেছে। জামায়াত দাবি করেছে তারা এর সাথে যুক্ত ছিল বা অন্যান্য দলগুলো দাবি করেছে, কিন্তু তাদের এই আন্দোলনের আগ পর্যন্ত তাদের তো এরকম কোনো এজেন্ডাই ছিল না যে তারা রাষ্ট্রের এই পরিবর্তনটা আনবে, এই পরিবর্তনটা আনবে। তাহলে এখন আমার এই পরিবর্তনের প্রশ্ন আসছে কেন? এখন বড় বড় জোর এই সরকারের দায়িত্ব ছিল আসলে এই নির্বাচনটা দেয়া। এখন তারা দাবি করেছে ওকে নির্বাচন দিতে হলে আমাকে তো নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, বিভিন্ন জায়গার কাঠামো পরিবর্তন করতে হবে, যে আগের সরকার যে তাদের যে সেট আপ করে গেছে সেই সেট আপ চেঞ্জ করতে হবে। তাহলে আপনি সেট আপ চেঞ্জ করে কি করলেন? আপনার নতুন সরকার সেট না, আপ চেঞ্জ করে তারাও তো আপনি সেই। যেটা বললেন, এই সরকার তো নির্বাচন দিচ্ছে আগের পদ্ধতিতে, তাও তো চেঞ্জ করে করতেছে না। না, নির্বাচন পদ্ধতি তো চেঞ্জ করছেও না, কিন্তু আমি ধরলাম যে ঠিক আছে আগের পদ্ধতিতে, আর আগের পদ্ধতিতে দিচ্ছে। আগের পদ্ধতিতে দিলেও তো আপনার এখন আওয়ামী লীগ সরকার নাই, আওয়ামী লীগের কেউ নাই। সুতরাং আলটিমেটলি আওয়ামী লীগ বাদই তো নির্বাচন হচ্ছে, তাহলে তাদের এত নিরপেক্ষতা নিয়ে ভয় কেন? এই সরকারের আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে সেগুলো না হয় ওকে পক্ষপাতিত্ব বা এক ধরনের একপাক্ষিক নির্বাচন করেছে, কিন্তু এখন তো আওয়ামী লীগ সিনেই নাই। তাহলে তো তাড়াতাড়ি নির্বাচন করবে, তারপরেও কেন এই সনদের এত কিছু করতে হবে, এত আহ, আহ, সংস্কার করতে হবে? কারণ আমার তো আওয়ামী লীগকে আমি পাশে রেখেই দিয়েছি। সুতরাং এখন যারা যারা আসবে আমরাই করব, তা আমরা আমাদের মধ্যে আবার এত নিরপেক্ষতার ভয় আসছে কেন? এবং আমরা আমরা যেই দাবিতে যেই যেই ভয়ে আশঙ্কায় আমরা বললাম যে না আমার পুরো প্রশাসন ঢেলে সাজাতে হবে, আমার মাঠ প্রশাসন ঢেলে সাজাতে হবে, কারণ আগের সরকারের লোকজন সেখানে বসা আছে। তাহলে ঢেলে সাজিয়ে আমি কাদেরকে বসালাম? এক জায়গায় জামায়াতের লোক, এক জায়গায় বিএনপির লোক, Right, এক জায়গায় right. আমার এনসিপির সাজেস্টেড লোক। অনেকে বলে যে এনসিপি বিভিন্ন সময়ে তাদের লোক তার আগে ছিল না, এখন নতুন নতুন লোক যুক্ত হয়ে তাদেরকে বিভিন্নভাবে তারা হয়তো কেউ টাকা পয়সা দিয়ে তাদের সাথে যুক্ত হচ্ছে, এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বদলির বাণিজ্যের কথাও আমরা খবরে পেয়েছি। তো সুতরাং সেই আমার লোক তার লোক আমার লোক অর্থাৎ সেটাই তো হয়েছে। তাহলে আমার মৌলিক পরিবর্তনটা কি হলো? আর ঠিক যদি ঠিক। সেটাই হয় তাহলে আমার এখন নির্বাচন তো আমি নির্ভয়ে দিয়ে দেওয়া দরকার, যে ওকে আমার আওয়ামী লীগ নিয়ে শুধু ভয়, Right. আওয়ামী লীগ মাঠেই নেই, আমরাই ক্ষমতায় আসবো। তাহলে তার এত পরিবর্তনের তো দরকার নেই, শুধু সে তো 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা ছিল। এসে উচিত ছিল যে প্রথম বিএনপি সম্ভবত একবার দাবিও করেছিল, আমাদের না দাবিটা খুবই। আজকের এই ভিডিওটি জনাব আলী রিয়াজকে নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তাদের কারণে খুঁটিয়ে জনাব আলী রিয়াজের পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই। গত 14 মাসে তিনি যথেষ্ট আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন, এবং গত 14 মাসে তাকে নিয়ে এই বাংলাদেশে যত লঙ্কাকাণ্ড ঘটেছে এবং তার সেই লঙ্কাকাণ্ডর সূত্র ধরে আগামী দিনে বাংলাদেশে আরও কত যে লঙ্কাকাণ্ড ঘটবে তার কোনো ইয়াত্তা নেই। তিনি ব্যক্তিগত জীবনে কেমন মানুষ, তার লেখাপড়া কী, তার সততা কী, তার ডিগনিটি কী ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করার সময় নেই। আমরা মূলত তিনি যে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান রূপে গত 8টি মাস ধরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করেছেন, এবং বৈঠক করার পর একটি জুলাই সনদ প্রণয়ন করা, সংবিধান কমিটি,
তারপর সংবিধান সংশোধন, সংবিধান ছুঁড়ে ফেলা, রিরাইট করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি সকল পক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে যে সকল বিতর্ক, যে সকল বিরক্তি এবং যে সকল রাজনীতির ক্ষত এবং বিভেদ তৈরি করেছেন, এটি আগামী দিনের রাজনীতিকে জটিল কুটিল শুধু করবে না, তার সঙ্গে সঙ্গে চলমান সময়কে রীতিমতো রাজনীতিবিদদের জন্য ভয়াবহ করে তোলা হয়েছে। এই সময়টিতে যারা তরুণ বিপ্লবী, তারা যেভাবে সমাজে সংসার অপদস্থ হচ্ছেন, যেভাবে বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষ ট্যাগ দিয়ে যাচ্ছে এবং যেভাবে একের পর এক অপদস্থ তাদেরকে করা হচ্ছে, তাদের চরিত্র হনন করা হচ্ছে এবং একই সঙ্গে অন্যান্য সে রাজনৈতিক দল যারা আছেন, জামাত, তারপরে জামাতের যারা সহযোগী অন্যান্য সংগঠন, এবি পার্টি থেকে শুরু করে সেই জুনায়েদ সাকির যে গণসংহতি দল, সবাই আসলে এই মুহূর্তে একটা ইমেজ সংকটে আছে। মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা খুবই লোভী এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এদের চরিত্র বলতে কিছু নেই, টাকা পয়সা ক্ষমতার জন্য তারা না পারেন এমন কোনো কর্ম নেই, তারা মাথা নিচু করতেও সময় নেন না, আবার ঘাড় বাঁকা করে যে কোনো মানুষকে অপমান এবং অপদস্থ করতে তাদের সময় লাগে না। গত 14 মাসে রাজনীতিবিদদের সম্পর্কে নকশি কাঁথার উপরে যেভাবে চিত্র আঁকা হয়, এই বাংলাদেশের আনাচে গানাচে পথে ঘাটে মাঠে এইভাবে রাজনীতিবিদদের চরিত্র চিহ্নিত হয়ে গেছে। আর এই যে চরিত্র হরণ, রাজনীতিবিদদের চরিত্র হরণ, রাষ্ট্রের প্রকৃতির পরিবর্তন এবং পুরো অর্থব্যবস্থা, অর্থনৈতিক সংহতি, শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তা যেভাবে অতীতকালে হয়নি, তদ্রূপ আগামী দিনগুলোতে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব তার কোনো রকম কুলকিনারা বা হদিস নেই। ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সকল উপদেষ্টা, যে সকল সাহায্যকারী, তার বিশেষ সহকারী, তার ব্যক্তিগত স্টাফ, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার যে কর্মক্ষেত্র, সেটা গ্রামীণ ব্যাংক বলেন আর গ্রামীণ ফোন বলেন, সব কিছু সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আর এই সকল প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই বাংলায় দুজন লোককে কেন্দ্র করে। এক নম্বরে জনাব আলী রিয়াজ সাহেব, আর একজন হলেন জনাব ব্যারিস্টার ফুয়াদ। অবাক করার বিষয় হলো যে এই দুজনের সঙ্গে আমার এককালে ভালো সম্পর্ক ছিল এবং আজ অবধি কখনো খারাপ সম্পর্ক হয়নি। এবং আমি যতটুকু এই দুজনকে জানি এবং চিনি, তাতে করে তাদের এই যে তাদের সম্পর্কে বর্তমান যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কে আমি নিদারুণ আহত হচ্ছি। এর কারণ হলো এই মানের, এই যোগ্যতার মানুষ যারা আছেন, তারা যদি সমাজ থেকে হারিয়ে যান, বিতর্ক তৈরি করেন বা বিতর্কিত হয়ে যান, তাহলে আগামী দিনগুলোতে আপনি কোনো রাজনীতির সমঝোতার জন্য, রাষ্ট্র গঠনে, জাতি গঠনে এই ধরনের মানুষের সাহায্য সহযোগিতা কখনই পাবেন না। তো কাজেই আমি জনাব আলী রিয়াজের কিছু কর্মকাণ্ডকে সমালোচনা করেছি মৃদুভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি অপদস্থ হন বা তিনি ছোট হন এই ধরনের কথা কখনো বলিনি এবং আগামীতেও আমি বলবো না। আর ফুয়াদ আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, অত্যন্ত স্নেহভাজন, কাজেই তার মঙ্গল কামনা করে আমি সবসময়ই শুভাশিস রেখেছি, কিন্তু তাকে নিয়ে যেমন অতীতে সমালোচনা করিনি, আগামী দিনেও কোনো সমালোচনা করবো না। কিন্তু বাস্তবতা হলো যে আমি একা মুখ বন্ধ রাখলেও জনগণ তো আর আপনি তাদেরকে, জনগণের যারা মুখ, সেই মুখগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না। তারা অনবরত এবং অবিরত বলে যাচ্ছেন। তো যখন ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শেষ হয়ে গেল, তখন জনাব আলী রিয়াজ চলে গেলেন এবং সবাই হই হই করে উঠল আসলে খুশিতে যে আলী রিয়াজ চলে গেছে, এতে মানুষ খুশি। আলী রিয়াজ দ্বারা কী উপকার হলো বা কী ক্ষতিগ্রস্ত হলো মানুষ, এটা মানুষ বিবেচনা করেনি। মূল ব্যাপার হলো তার কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছিল,
তার উপস্থিতি, তার চাহনি, তার কথা, তার অঙ্গভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মানুষের মনে একটা বিরক্তি তৈরি করে ফেলেছিল, যেটিকে আমরা আঞ্চলিক ভাষায় খাউজানি বলি, চুলকানি বলি, বা তাকে দেখলে মানুষের একটা উত্তেজনা তৈরি হতো, যেটাকে আপনি কিরবিরানি বলতে পারেন, কিরবিরানি বলতে পারেন বা কুরকুরানি বলতে পারেন। দেখলে এই ধরনের একটা গ্রাম্য ভাষা এগুলো বোঝানোর জন্য কিরবিরানি, কুরকুরানি। তো যাই হোক, ফলে তিনি যখন আমেরিকাতে চলে গেলেন সবাই ধরে নিলেন যে ইনি আর আসবেন না, ইনি আলিয়ে গেছেন, ভেঙে গেছেন, কাজেই এখন আমরা বেঁচে গেলাম, আমাদের চোখের প্রশান্তি আসবে, তারপরে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে এক ধরনের প্রশান্তি আসবে, যেহেতু আলী রিয়াজ বাংলাদেশে নেই, আলী রিয়াজের গন্ধ এই বাতাসে নেই। এরকম একটা যখন ভাবসাব চলছে, ঠিক সেই সময় একটা দুঃখজনক খবর হলো জনগণের জন্য যারা তার বিরোধী, যে তিনি আবার আসছেন, এবং এবার তিনি আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রূপে, হয়তো মন্ত্রীর মর্যাদায় অথবা প্রতিমন্ত্রীর মর্যাদায়। আগে তার যে পদ পদবিটি ছিল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, অনেকটা অবৈতনিক, এরকমই আমরা শুনেছি। তো তিনি হয়তো পার্সোনালি বেতন ভাতা নিতেন না, কিন্তু তার গাড়ি ছিল, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট ছিল, অফিস ছিল, এবং তিনি যাকে ইচ্ছে তাকে খাওয়াতে পারতেন, যেখানে ইচ্ছে তিনি সেখানে যেতে পারতেন সরকারি খরচে। এবং তার সেই খরচ গত 8 মাসে 83 কোটি টাকা হয়েছে বলে আলী রিয়াজের বিরুদ্ধ পক্ষ যারা আছে তারা টেলিভিশনে এসে এই অপবাদ দিয়েছে যে 83 কোটি টাকা তিনি খরচ করে গেছেন। আর অন্যদিকে সরকার এখানে বলেছে যে না, 83 কোটি টাকা খরচ হয়নি, কত খরচ হয়েছে তার একটা হিসাব প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া হয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে হিসাব দেওয়া হয়েছে আর যে অভিযোগ করা হয়েছে খরচে, তার মধ্যে আকাশ পাতাল, অর্থাৎ বিস্তর পার্থক্য। এতেই বোঝা যায় যে মানুষের ক্ষোভ কোথায়। তো সেই আলী রিয়াজ আবার আসবেন বা আসছেন, ইতিমধ্যে তার নিয়োগ কনফার্ম করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে। এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকাল যদি ধরি, তাহলে অফিসিয়ালি ফরমালি এটি আছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত, নতুন সরকার আসা পর্যন্ত। তো সেই হিসাবে নভেম্বর মাস বাকি অংশ, ডিসেম্বর মাস 1 মাস, আর ফেব্রুয়ারি মাস, অর্থাৎ সাকুল্যে 3 মাস বা 3.5 মাস ফরমালি। আর যদি ইনফরমালি ধরেন তাহলে আসলে সময় আছে সাকুল্যে 1 মাসেরও কম। এর কারণ হলো যেই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেলা হবে, ঠিক সেই মুহূর্তে পুরো ক্ষমতা, সরকারের ক্ষমতা চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। এবং এখানে প্রধান উপদেষ্টার কোনো কাজ নেই, কোনো ক্ষমতা নেই, কেবলমাত্র দৈনন্দিন কর্মকাণ্ড করার জন্য কিছু স্বাক্ষর দেওয়া ছাড়া তার আসলে তেমন কিছু করার থাকবে না। তো সেই অবস্থাতে আবার নতুন করে এই সময়টাতে যদি মাত্র 1 মাসের জন্য বা 3 মাসের জন্য একজন মন্ত্রীকে বা মন্ত্রীর পদমর্যাদায় কোনো লোককে তার সমস্ত খরচ এবং কর্মকাণ্ডকে সরকারের উপরে, জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে না যে এটা নেহায়েত উদ্দেশ্যবিহীন। দ্বিতীয়ত যে এই অল্প সময়ের জন্য উনি আসতেন না, এর কারণ হলো যে সরকারের যেখানে সেফ এক্সিটের কথা ভাবছে, আমরা যে কেউ বা যারা বাইরে আছি তারা চিন্তা করছি যে সরকার খুবই বিপদের মধ্যে আছে, এবং আমাদের এই চিন্তার মধ্যে এক বিন্দুও কোনো সন্দেহ নেই, শতভাগ যে সরকার আসলে এই মুহূর্তে খুবই বিপদের মধ্যে আছে। সরকারের অনেক লোক ভেঙে যাওয়ার চেষ্টা করছে বলে জনগণ কথাবার্তা বলার চেষ্টা করছে, অনেক উপদেষ্টা সেই বিএনপির হয়ে কাজ করছে, অনেক উপদেষ্টা জামাতের হয়ে কাজ করছে, অনেক উপদেষ্টা সেই তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। এই সকল কথা পথে ঘাটে মাঠে মানে রীতিমতো মশহুর হয়ে আছে। তো সেখানে প্রধান উপদেষ্টার একজন অত্যন্ত ঘনিষ্ঠজন, যিনি কিনা বিরক্তির একেবারে সর্বপর্যায়ে চলে গেছেন, তিনি নিরাপদে আমেরিকা যেতে পেরেছেন, এটা তো তার জন্য একটা বিরাট বিজয়। তো সেখান থেকে তিনি আবার ফিরে আসবেন, এটা কোনো সহজ ঘটনা নয়। আর তিনি মাত্র 1 মাসের জন্য আসবেন, তাও কোনো সাধারণ ঘটনা নয়। আমার কাছে মনে হচ্ছে যে জনাব আলী রিয়াজ এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, দে হ্যাভ এ মেজর মাস্টার প্ল্যান। তাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে, সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনার সঙ্গে তাদের যারা বিদেশি বন্ধু রয়েছেন, মদতদাতা রয়েছেন, তাদের যাকে বলে পূর্ণ সমর্থন আছে। তা না হলে যদি সিভিক সেন্স ধরেন,
বা কমন সেন্স ধরেন, অথবা একেবারে সাধারণ গণিতের যোগ বিয়োগ ধরেন, সেক্ষেত্রে জনাব আলী রিয়াজের আমেরিকা গমন এবং তার যে ঐকমত্য কমিশনের কার্যকাল শেষ হয়ে যাওয়া এবং তিনি যে জুলাই সনদ তৈরি করেছেন সেই সনদের স্বাক্ষর নিয়ে এবং সেই সনদের বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের রাজনীতি যখন একেবারে জটিল থেকে জটিলতার অবস্থায় চলে গেছে, তখন তিনি হঠাৎ করে যে আবার এই বাংলাদেশে ফেরত আসছেন নতুন পদ এবং পদবি নিয়ে, এর মধ্যে কার অশনি সংকেত অথবা কার কপালে ফুলচন্দন, কার ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয়, কিংবা কার ললাটে পূর্ণিমার 2025 সনের নভেম্বর মাসের 13 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। আমি যখন এই ভিডিওটি করছি তখন এই ভাষণটি অতীতকাল, এবং আমরা সাধারণ চিন্তা ভাবনা করে এই ভাষণের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটটা বলতে গেলে ভুলে গিয়েছি। অল্প সংখ্যক কয়েকটি পয়েন্ট নিয়ে রাজনৈতিক দলগুলো বিতর্ক করছে এই ভাষণকে কেন্দ্র করে। এর বাইরে এই ভাষণের যে তাৎপর্য, স্থানকাল পাত্র এবং এই ভাষণটির যে ভবিষ্যৎ, সেটি নিয়ে আসলে আমরা চুলচেরা বিশ্লেষণ কেউ করছি না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভাষণটি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে বিভিন্ন কারণে। আপনারা জানেন যে আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যে সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনগুলো সাধারণত সন্ধ্যা রাতে হয় কিংবা ধরুন সকালবেলা হয়, কিন্তু ভর দুপুরে যখন মাথার উপরে সূর্য আলো দিচ্ছে মধ্য গগনে, সেটা শীতকালে হোক কিংবা গ্রীষ্মকালে হোক, রাজনৈতিক দলগুলো কখনো সংবাদ সম্মেলন করে না বা জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় না, কিংবা আমাদের দেশে যে নাটক, সিনেমা, যাত্রা, পালা যা কিছু বলেন, কখনো এরকম দুপুরবেলা হয় না। ভর দুপুরে আমাদের দেশে সাধারণত চৈত্র মাসে অগ্নিকাণ্ড হয়, শীতকালেও হয়, আর গভীর রাত্রে হয়, প্রচণ্ড গভীর রাত্রে। আমাদের দেশে বিএনপি জমানাতে মাঝে মধ্যে এরকম সংবাদ সম্মেলন হতো গভীর রজনীতে, এবং তার ফলাফল 2001 থেকে 2006-এর মধ্যে বিএনপির এই কালচারটি বিএনপিকে কোথায় নিয়ে গেছিল, একটা 111-এর মাধ্যমে আমরা সেটা দেখতে পেরেছি। তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আমাদের দেশে যখনই কোনো অড, মানে সচরাচর যে ঘটনাগুলো ঘটে না, তার পরিণতি মানুষকে কতটা, যাকে বলা হয়, বিব্রত করে, বিপদের মধ্যে ফেলে এবং পুরো দেশ জাতির জন্য কতটা ক্ষতিকর হয়, তার একটা বাস্তব নমুনা আপনারা দেখেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মাধ্যমে। শেখ হাসিনা তার ক্ষমতাকালে সংবাদ সম্মেলনটিকে একটি আর্ট অফ পলিটিক্স হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এটি হয়ে গেছিল একটি বিনোদন মাধ্যম, এবং সাংবাদিকরা সারা বছর অপেক্ষা করতেন বা সারাক্ষণ অপেক্ষা করতেন কবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন হয় এবং তারা সেখানে গিয়ে মনের আনন্দে শেখ হাসিনার প্রশংসা করবেন এবং শেখ হাসিনার যারা শত্রু তাদেরকে গালাগাল দেবেন, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। এবং এই কাজ করতে করতে সাংবাদিক এবং কলাকৌশলী এবং শেখ হাসিনা তাদের সবারই এই পুরো বিষয়টিকে জীবনের একটা অপরিহার্য অঙ্গ বলে মনে হতো। তারা ভাত খাবেন কি খাবেন না, ঘুমাবেন কি ঘুমাবেন না, বা জীবনের অন্য কোনো প্রয়োজনীয় কর্ম করবেন কি করবেন না, তার চাইতেও সেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা, কথা বলা, এটিকে নিয়ে সেলিব্রেট করা, উৎসব পালন করা, ওটি আওয়ামী লীগের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যকালের যত, যাকে বলা হয়, গুরুত্বপূর্ণ কর্ম এবং তার সঙ্গে সঙ্গে তার অনুগত বিশ্বস্ত যারা সাংবাদিক ছিলেন তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। এর প্রেক্ষিতে দেখুন যে কথাটি বলা হয় যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হবে। যে সংবাদ সম্মেলন দিয়ে শেখ হাসিনা আত্মতৃপ্তি পেতেন, ঠিক সেই সংবাদ সম্মেলনে অনাহতভাবে, আনএক্সপেক্টেডলি এমন একটি ঘটনা ঘটল যে ঘটনা একটি সরকারের পতনকে অনিবার্য করে তুলল। দ্বিতীয় যে ঘটনা হলো যে আওয়ামী লীগ সরকারের জমানাতে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত কোর্ট কাছারির মাধ্যমে তাদের ইচ্ছাটাকে তারা প্রতিফলিত করত।
তারা এই জাতির উপর যা কিছু চাপাতে চেয়েছে, প্রতিপক্ষকে যেভাবে সাজা দিতে চেয়েছে, অপদস্থ করতে চেয়েছে, সব কিছুর মূলেই তারা আইন আদালত, কোর্ট কাছারি, বিশেষ করে আইন মন্ত্রণালয়কে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। এবং এই একটি ঘটনার ফলে দেখা গেল যারা আইন মন্ত্রণালয়ে চাকরি করতেন, আইনমন্ত্রী ছিলেন, কিংবা সরকার খুব ঘনিষ্ঠ জন হিসেবে বোথ জুডিশিয়ারির যে বার এবং বেঞ্চে যারা নেতৃত্ব দিতেন, তারা নিজেদেরকে মনে করতেন কিং মানে কিং অব দ্য রিং, বা তাদের চেয়ে আসলে ক্ষমতাধর কেউ নেই। ফলে যখন এই আন্দোলন নিয়ে একটা হাইকোর্টের রায়ের দরকার ছিল এবং সেই রায়টি শেষমেশ দেওয়া হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট বিচারক যারা একেবারে সুখর স্বপ্নে বিভোর ছিলেন এবং তারা মনে করেছিলেন 2041 সন পর্যন্ত তাদের সেই সুখর স্বপ্নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তারা যখন মনে করছিলেন যে তাদের কর্মজীবন শেষ হওয়ার পর তারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ঠিক সেই সময়টিতে হঠাৎ করে তারা যে রাগ হয়ে গেলেন বা তারা যে উষ্মা দেখালেন, এটির পরিণতিতে রাজপথ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছিল, সেই উত্তপ্ত রাজপথই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ডেকে নিয়ে আসছিল। এত কথা বলার যে মূল কারণ সেটি হলো বর্তমান সরকার, শেখ হাসিনার সরকারের পর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তারা যে জিনিসগুলোকে নিজেদের সম্পদ মনে করে আসছিল সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি। আপনারা ইতিমধ্যে জানেন যে তার সেই আন্তর্জাতিক পরিচিতি এখন তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। 2 নম্বর হলো যে তিনি বিদেশি গণমাধ্যমে অহরহ বক্তব্য দেন এবং প্রতিনিয়ত ফ্রিকুয়েন্টলি বিদেশ যাতায়াত করেন। এই দুটো জিনিস তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। থার্ডলি হলো তিনি কথা বলতে পছন্দ করেন, কথা শোনার চাইতে তিনি কথা বলতে পছন্দ করেন ইংরেজি এবং বাংলায়। এবং তিনি আজকের এই অবস্থানে এসেছেন, তার পিছনে তার শব্দ চয়ন, তার কথা বলার যে আর্ট, এটি একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারেন, মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে পারেন এবং মানুষের সেই বিশ্বাসকে পুঁজি করে তিনি তার কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে তিনি পৌঁছে যেতে পারেন। তার যে গ্রামীণ ব্যাংকটি, এটি ছিল অ্যাবসলিউটলি এ মোটিভেশনাল ইনস্টিটিউশন। তিনি তার সহযোদ্ধা যারা আছেন, গ্রামীণ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা গ্রাহক, তাদের সবাইকে মোটিভেট করতে পেরেছিলেন। এই মোটিভেশন দিয়েই তার জীবনের সফলতা। তিনি যে এখন সারা দুনিয়াতে 3-0 থিওরি নিয়ে ছুটছেন এই 18 মাস আগ পর্যন্ত, মানে তিনি এই যে ক্ষমতা 18 না, ঠিক 14 মাস। তো এই যে 14 মাস সময় তার, এই 14 মাস সময়ের আগে এই 30 থিওরি ছিল সারা পৃথিবীর বিস্ময়। এখানে ইটালির কোনো বিখ্যাত ক্লাব, ফ্রান্সের রাজ দরবার, কিংবা ফ্রান্সের মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্সিয়াল প্যালেস, ইটালি, আমেরিকা, সৌদি আরব, এমনকি ভারত, এদের ক্ষমতার কেন্দ্রগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 30 থিওরি সেখানে একটা বিস্ময় তৈরি করেছিল, যা এখন এই সময়টিতে এসে ঠাট্টা মশকারার কারণ হয়ে গেছে। 3-0 মানে কেউ যদি পরীক্ষায় ফলাফল 0 করে তো তাকে একটা গোল দেওয়া হয় যে তুমি এটা 0 পেয়েছো, ডিম পেয়েছো। আর যখন মানুষ খুবই খারাপ করে তখন তাকে 3টা 0 দেওয়া হয়। ওই 3টা 0 যেটা নেতিবাচক অর্থে, সেই নেতিবাচক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবিষ্কার 30 থিওরি, এটি এখন পর্যবসিত হয়েছে। তো যেটা বলছিলাম যে তিনি তার যে আত্মবিশ্বাস, তিনি মানুষকে কনভিন্স করতে পারেন, তিনি যা বলেন মানুষ বিশ্বাস করে এবং মানুষ রিয়্যাক্ট করে না, অ্যাক্ট করে। তার সেই যে কথা বলার ধরন এবং প্রকৃতি গত 14টি মাসে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি যে কয়বারই এই গত 14 মাসে বিদেশে গিয়ে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, এগুলো সব কিছু তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং সব জায়গাতে তিনি একটা না একটা বিতর্ক তৈরি করে ফেলেছেন। তিনি যে কয়বারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, প্রায় সবগুলো ভাষণই নানা রকম বিতর্ক তৈরি করেছে, বিভেদ এবং বিসংবাদ তৈরি করেছে। এবং সর্বশেষ তিনি যে ভাষণটি দিলেন, এই ভাষণটি তার অতীতের সমস্ত ভাষণগুলোকে রেকর্ড একেবারে ব্রেক করে, পরাজিত করে এক নতুন বিস্ময়কর বিতর্ক তৈরি করে ফেলেছে। প্রথমত এটি একটি মানে সময় নির্বাচনী আমি বলবো।
দুপুরে এই সময়টি নির্বাচন করা হয়েছে। কেন করা হয়েছে, কী কারণে করা হয়েছে এটি বলতে পারবো না। আপনারা জানেন যে 13 তারিখে সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল। তো এত বড় একটা লকডাউনের বিপরীতে যখন সারা বাংলাদেশ অচল এবং আওয়ামী লীগের পতনের পরে 13ই নভেম্বর তারিখে বাংলাদেশে যা কিছু হয়েছে এটা মানুষ কল্পনাও করতে পারেনি। আওয়ামী লীগের লোকজন সাহসী, এতটা সাহসী হয়ে পড়েছে যেটা বিস্ময়কর। এতটা সাহসী তারা কি করে হলো, কোথায় পেল এই সাহস? এসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, যখন পদ্মা সেতু, ঢাকা বরিশাল সড়ক, বৃহত্তর ফরিদপুরের সমস্ত রাস্তাঘাটে যখন আওয়ামী লীগের লোকজন ঢাল সুরকি থেকে শুরু করে আমাদের যে সকল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মাহরুম, অসহায় করে তুলেছে, ঠিক সেই সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি ভাষণ দিবেন, তখন লোকজন কোনটা আশা করেছে? যে তিনি হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, তিনি হয়তো রাগ করে বলবেন আমি চলে যাচ্ছি, তিনি হয়তো বলবেন যে আপনারা নতুন কাউকে দেখেন, এই ধরনের কথাবার্তা। আদারওয়াইজ দুপুরে এই ধরনের ভাষণ হতে পারে না, মানুষের যে এক্সপেকটেশন। দ্বিতীয়ত যে ওই সময়টা তার প্রেস সচিব তিনি বললেন যে মানুষ এই যে লকডাউনে অংশগ্রহণ করেছে বলে যে কথাবার্তা বলা হচ্ছে, বা মানুষ যে ঘর থেকে বেরোচ্ছেন, আজকে রাস্তাঘাট ফাঁকা, এর মূল কারণ হলো তারা সবাই ঘরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য। এতে করে ওনার বক্তব্যের মান কতটা বাড়লো, তার সাথে বড় ব্যাপার হলো যে বাংলাদেশে যে লকডাউন বাস্তবায়ন হচ্ছে, মানুষ যে অংশগ্রহণ করছে এবং মানুষ যে ঘরে আছে, এই কথাটা ওনার প্রেস সচিব একেবারে সিল মেরে সেটা প্রমাণ করে দিলেন। তো যেটা বলছিলাম যে তিনি এই ভাষণটা কেন 13 তারিখে দিতে গেলেন। উনি যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলো তো পুরনো, সেটা 12 তারিখে বলতে পারতেন, সেটি 13 তারিখ রাতে বলতে পারতেন, এমনকি 14 তারিখে বলতে পারতেন। কিন্তু উনি যখনই 13 তারিখ দুপুরবেলাকে টার্গেট করেছেন, ইট মিনস তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তার একটি বক্তব্য যেটা আশা সঞ্চার করেছিল, হতাশা সঞ্চার করেছিল, বা মানুষকে উৎসাহী করেছিল সেই সব বিষয়, যে সমস্ত বিষয় আমি ইতিপূর্বে বললাম, যে তিনি চলে যাবেন, তিনি আর থাকবেন না, তিনি রণে ভঙ্গ দিবেন, অথবা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যাবেন, খুব রাগ হয়ে যাবেন, জরুরি অবস্থা জারি হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয় নিয়ে মানুষ শঙ্কা করেছিল, তিনি তার ধারে কাছে গেলেন না। দ্বিতীয়ত তিনি সেই দিন যে ঘোষণা করলেন জুলাই সনদ সম্পর্কে, তার বাস্তবায়ন সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, গণভোট সম্পর্কে, এটি বাংলাদেশের জন্য বলতে গেলে একটা নতুন অশনি সংকেত তৈরি করে ফেলল। এবং সেই অশনি সংকেতের কারণে জামাত এবং বিএনপির মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এখন চরমে। এখন দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারের সঙ্গে যারা কোঅপারেশন করছিল, তারা অস্থিরতায় ভুগছে। ওনার ভাষণের সঙ্গে সঙ্গে জামাত প্রতিক্রিয়া দেখালো, বিএনপি প্রতিক্রিয়া দেখালো নেতিবাচক। এবং এই ভদ্রলোকে যা যা বলার, সেই প্রতারণা থেকে শুরু করে অন্য যে সকল, প্রতারক বলা থেকে শুরু করে অন্য যে সকল কথাবার্তা, বিশ্বাসভঙ্গ করা, প্রতারণা করা, এই সকল কথাবার্তা বিএনপি বলল সকালবেলা, ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে। আর পরবর্তীতে দেখা গেল আবার সম্মেলন করে তাকে ধন্যবাদ জানানো হলো কন্ডিশনালি। এই যে একটা আনপ্রেডিক্টেবল একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড, এরা জাতিকে নেতৃত্ব দিবে, একটি নির্বাচনে জয়লাভ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনার চাইতে দেশ ভালো চালাবে, এটা সম্ভব না। এবং গত 14 মাসে এই যে রাজনৈতিক দলগুলোর যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড যেভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে নতজানু করে দেওয়া হয়েছে, এটি খুব সহসা দূর হবে না। বহুদিন পর্যন্ত এটি চলতে থাকবে। এবং আগামীতে যদি কোনো তৃতীয় বা চতুর্থ শক্তির উদ্ভব হয়, কোনো অরাজনৈতিক শক্তির উদ্ভব হয়, তারা এই রাজনৈতিক দলগুলো গত 14 মাসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের সুবিধা তারা নেবে। এবং একটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে রাজনীতির প্রধান সম্পত্তি হলো হোপ, আশা থাকতে হবে। তো রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার জমানাতে, পুরো জমানাতে তারা একটা আশায় ছিল। সে 2009 থেকে একেবারে 25 পর্যন্ত তাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, তাদের মধ্যে লড়াই করার একটা মানসিকতা ছিল, বেঁচে থাকার একটা আগ্রহ ছিল। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো বেহেশত এবং দোজখের মাঝামাঝি জায়গার মধ্যে আছে। তারা কোনো হোপ তাদের মধ্যে নাই, কোনো আশা নেই।
এমনকি কোনো ক্রোধ নেই, কথায় কথায় তারা ভয় পেয়ে যাচ্ছে এবং চিংড়ি মাছের মতো চিড়িং বিড়িং করে লাফাচ্ছে। একসময় মনে করছে তারা যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছুঁড়ে ফেলে দিতে পারে, একটু পরে আবার মনে করছে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ছুঁড়ে ফেলা হয় তাহলে তারাও রাজনীতি থেকে আউটস্টেট হয়ে যাবেন এবং এখানে তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি চলে আসবে বা আওয়ামী লীগ চলে আসবে। তো এই আতঙ্কর কারণে বড় বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত, তাদের সবারই কিন্তু নিদ্রা ভঙ্গ হয়েছে, ঘুম হারাম হয়ে গেছে। এবং আপনি দেখেন অল্প কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা চাঁদাবাজি করতে পেরেছে বা বিকল্প কোনো কিছু করতে পেরেছে, তাদের চেহারা সুরত ভালো হয়ে গেছে। আর বাকি যারা আছে তারা কিন্তু সবাই শুকিয়ে গেছে। এমনকি আপনি সালাউদ্দিন সাহেবকে দেখেন, মির্জা ফখরুল সাহেবকে দেখেন, এরা কিন্তু কেউ ভালো নেই। তো এমনকি জামাতের আমিরকে দেখেন, তার চেহারা কিন্তু আগের চেয়ে মলিন হয়ে গেছে। জামাতের কোনো লোক মানে আপনি তাদের মুখে ঠিক ওইরকম সাবলীল হাসি আপনি দেখতে পাবেন না। তো এই যে একটা অবস্থা তৈরি হলো, সেই অবস্থার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোদুল্যমানতা এবং তিনি যে বিষয়ে সবচেয়ে বেশি কনফিডেন্স তার রয়েছে, যে তিনি কনভিন্স করতে পারেন এবং যা চান তাই হয়। এই তার যে কনভিন্সিং পাওয়ার, সেই কনভিন্সিং পাওয়ারের পরকাষ্ঠা দেখাতে গিয়ে তিনি এই 13 নভেম্বর যে ভাষণ দিলেন, এই ভাষণের ফলে যে ইতিহাস রচিত হয়ে গেছে ওই দিনে, সেই ইতিহাসের দায়ভার পুরো জাতিকে বহন করতে হবে। এবং এখন আমরা যে বিভেদ এবং বিসংবাদ, এশিয়ার কয়েকটি দেশ মিলে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য 2023 সনের দিকে একটি সংগঠন করেছিল ভারতের নেতৃত্বে। তো সেই যে সম্মেলন, সেই সম্মেলনের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর যেহেতু স্বাগতিক দেশ অর্থাৎ ভারত এই বৈঠকটির আয়োজন করেছে, সে কারণে ধরে নেওয়া হয় যে ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পেয়েই সেখানে সবাই যাচ্ছেন। বাংলাদেশের জন্য এই বৈঠকটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হলো যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই প্রথমবারের মতো জনাব অজিত দোভাল, ভারতীয় কর্মকর্তা, এবং এই যে বে অফ বেঙ্গলের যে প্যাক্ট, নিরাপত্তা প্যাক্ট, যেটাকে প্রমোট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নেতৃত্বে এখানে চীনের একটা যাকে বলা হয় প্রতিপক্ষ তৈরি করে বা চীন বিরোধী একটা ওয়াল, গ্রেট ওয়াল তৈরি করার চেষ্টা করছেন সমুদ্রে। তো সেই বৈঠকটি, এই বৈঠকটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষিতে হঠাৎ করে এরকম একটি বৈঠক এবং সেই বৈঠকে নিমন্ত্রণ পাওয়া বা নিমন্ত্রণ গ্রহণ করা, এটি কোনো চারটিখানি বিষয় নয়। দ্বিতীয়ত, আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি নিরাপত্তা সমঝোতা স্বাক্ষর হয়েছে, আর ভারতের সঙ্গে একটি কৌশলগত, এখানে সমঝোতা নয়, কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে দৃশ্যত যে ট্রেড ওয়ার, বাণিজ্য যুদ্ধ চলছে ভারতের সঙ্গে আমেরিকার, সেই যুদ্ধের বিপরীতে কিন্তু তাদের যে সামরিক সম্পর্ক, এটা কিন্তু নষ্ট হয়নি। এবং সেই সম্পর্কটি চীনকে কেন্দ্র করে, সেই সম্পর্কটি মার্কিন স্বার্থ এবং ভারতের স্বার্থকে কেন্দ্র করে সম্ভবত হোয়াইট হাউস এখানে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। আর তৃতীয় ফেজে এসে এরকম একটি সম্মেলন এবং সেই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ। এবং আপনারা জানেন যে এই সম্মেলনটি যখন হচ্ছে তার কিছুদিন আগে জনাব আলী রিয়াজ, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের দক্ষিণ হস্ত, এবং জনাব খলিলুর রহমান, তিনিও সম্ভবত আমেরিকা ভ্রমণ করে এসেছেন। এর বাইরে দিল্লিতে পরপর 2 দফা এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। স্পষ্টতই এর জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। আর পাকিস্তানের হাত ধরে বাংলাদেশকে ফুটপ্রিন্ট হিসাবে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ব্যবহার করছে বা করতে পারে বা করা হবে, এরকম একটি ধোঁয়া তুলে, অভিযোগ তুলে
বাংলাদেশের সরকারকে নাস্তানাবুদ করার জন্য যে দিল্লির প্ল্যান এবং প্রোগ্রাম যেখানে তুমুল বিক্রমে এগিয়ে চলছে, ঠিক সেই সময়টাতে জনাব খলিলুর রহমানের এই বৈঠক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধুমাত্র সম্ভাবনা এবং শঙ্কার কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন যে পাকিস্তান নেভি মানে নৌবাহিনীর প্রধান তিনি বাংলাদেশ সফর করেছেন, আর গত 50 বছরের মধ্যে অর্থাৎ স্বাধীনতার পরে এই প্রথম কোনো নেভাল শিপ নৌবাহিনীর কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এটি যে কোনো কারণে ভারতের মাথা ব্যথার কারণ, যে কোনো বিচারে এটি ভারতের চক্ষু চড়ক গাছ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং এটি দিল্লি কোনো স্বাভাবিকভাবে নেয়নি। এরপর পাকিস্তানের জেনারেলদের ঘন ঘন বাংলাদেশ ভ্রমণ এবং বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বাংলাদেশ ভ্রমণ করে গেছেন এবং হাতে লাঠি সহকারে মাথায় ক্যাপ দিয়ে অনেকটা সামরিক কায়দায় যেভাবে তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক করেছেন, আর সেই বৈঠকের পরে আবার আমাদের সেনা সদরের সঙ্গে তার যে বৈঠক, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর হাত ধরে মানে এই ঘটনাগুলোর হাত ধরে ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আমাদের সীমান্ত অঞ্চলে তাদের যে সকল গ্যারিসন বা তাদের সামরিক ঘাঁটি রয়েছে সেই সামরিক ঘাঁটিগুলোতে তারা শক্তি বৃদ্ধি করেছে এবং তারা ব্যক্তিগতভাবে সেখানে ভ্রমণ করেছে। এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় কমান্ড, নর্থ ইস্ট যে কমান্ড রয়েছে সেনাবাহিনীর, সেই কমান্ডের যিনি কমান্ডার এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি পার্সোনালি ব্যক্তিগতভাবে কলকাতাতে এসেছেন, শিলিগুড়ি এসেছেন, আসামে এসেছেন। তো এই অঞ্চলে ত্রিপুরাতে এসেছেন, এই অঞ্চলে এসে তিনি রাত্রি যাপন করেছেন এবং তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এটা কোনো ছেলে খেলার বিষয় নয়। বিশ্বের এত বড় একটি সামরিক বাহিনী, তাদের প্রতিটি পরিকল্পনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাত করার জন্য তাদের এইরকম রণপ্রস্তুতি একেবারে একটি অসম্ভব একটা বিষয়। তো নিঃসন্দেহে এখানে তারা পাকিস্তান এবং চীনকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে ফেলেছে এবং তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন এবং পাকিস্তান পৃথক পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে যদি ভারতে অশান্তির সৃষ্টি করে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রমোট করে এবং ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, তাহলে ভারত কি ভয়াবহ পরিণতির দিকে পড়বে। এই বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং রিজিওনাল কমান্ড কাউন্সিল সহ গ্যারিসনগুলোতে অর্থাৎ ক্যান্টনমেন্টগুলোতে তারা এই বিষয়গুলো নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। অন্যদিকে হঠাৎ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে প্রমোট করছে, যেভাবে তারা ছেড়ে দিয়েছে এবং যেভাবে ভারতের মদদে সর্বশক্তি নিয়োগ করে বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনাকে তুলে ধরা হয়েছে, ইট মিনস এর অর্থ ভারত বাংলাদেশের যে কোনো বিষয়কে এখন তাদের অন্য আন্তর্জাতিক যে কোনো বিষয়ের চাইতে গুরুত্ব দিচ্ছে এবং এখানে যারা ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবে, তাদের ব্যাপারে ভারতের আগ্রহ এখন চরমে। কোনো অবস্থাতে ভারত বাংলাদেশের কোনো ঘটনাকে রাজনৈতিক পট পরিবর্তন বা এই যে বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের কোনো কর্মকে তারা এখন অ্যাভয়েড করতে চাচ্ছে না, কিংবা এই কর্মকে তারা কোনো অবস্থাতেই নিজেদের হুমকির বাইরে সে রাখছে না। তো এইগুলো ছাড়াও সামনে যদি আমরা এই সামরিক পয়েন্ট অফ ভিউ ধরি, এগুলো ছাড়াও বাইরে যে সকল বেসামরিক বিষয়াদি রয়েছে, বিশেষ করে সামনে নির্বাচন, শেখ হাসিনার মামলার রায়, অন্যান্য মামলাগুলো, বিএনপির ভবিষ্যৎ অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন অথবা আওয়ামী লীগের যে রাজনীতির অন্তর্জলী যাত্রা, এই পুরো বিষয়গুলো
আগামীতে আলোচনা করার জন্যে যে একটা উইন্ডো তারা খুলতে চাচ্ছে দিল্লি, তার প্রেক্ষিতে এই যে জনাব খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছেন, এরকম একটা বৈঠক সেখানে হতে পারে সাইড লাইনে। এগুলো এক। 2 নম্বর হলো যে ভারত এখানে খুব কঠোর অবস্থানে যেতে পারে, একেবারে 1-2, যে আমাদের হাতে এই দেখো তোমাদের প্রমাণ আছে, তোমাদের মাটি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে, তোমাদের দেশে এই জিনিসগুলো হয়েছে, এবং গত 14 মাসে তোমরা তোমাদের জনগণ দ্বারা এবং তোমাদের বন্ধু রাষ্ট্রের দ্বারা তোমরা এই কাজগুলো করেছো, দিস ইজ দ্য ডকুমেন্ট। নাও ভবিষ্যতে তোমরা যেন আমাদেরকে দায়ী করতে না পারো, এই জন্যে তোমরা যে কাজকর্মগুলো করেছো এটা আমরা কূটনৈতিক চ্যানেলে তোমাদের সঙ্গে একটা সমঝোতা করতে চাচ্ছি, স্টপ ইট, আদারওয়াইজ ইট উইল বি প্রিন্টেড ইন দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, তখন আর আমাদের পিছনে ফেরানোর কোনো সুযোগ থাকবে না, এবং তোমাদেরকে কোনো অবস্থাতে আমরা সাহায্য করতে পারবো না যখন এটা একটা একেবারে সম্মুখ একটা মানে যাকে বলা হয় সমর শুরু হয়ে যাবে। তো এই যেগুলো আমাদের কেবলই মাত্র প্রেডিকশন। উনি ওখানে যাবেন, যাওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হোক বা না হোক, কিন্তু গণহত্যার দায়ে শেখ হাসিনা অভিযুক্ত হবেন নিঃসন্দেহে। কি রায় হবে, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, এই নিয়ে একটা উত্তেজনা আছে। আরেকটা উত্তেজনা আছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। নভেম্বর মাসের হাসিনার বিরুদ্ধে রায়, ডিসেম্বরের তফসিল, তার 1 মাস পরে নির্বাচন। খুব খেয়াল করেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ বা জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অনেকে শঙ্কা করছেন যে এই 3 মাসের মধ্যে, বিশেষ করে চলতি মাস এবং নভেম্বরে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটবে, যে ঘটনায় অনেক রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন হবে। কি হবে কেউ বলতে পারছে না। বিদেশি যে মোড়লরা তারা কিন্তু থেমে নেই। কেন খলিলুর রহমানকে এখন দিল্লি যেতে হচ্ছে, এটা বড় প্রশ্ন। এই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা কিন্তু করতে হবে। নির্বাচন এবং শেখ হাসিনার বিরুদ্ধে রায়, বাংলাদেশের এখন যারা ক্ষমতাসীন আছে তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করছে তার দিকে নজর আছে, শুধু ভারত না, পশ্চিমা বিশ্বেরও। হঠাৎ করে কেন যুক্তরাজ্যের মন্ত্রীর কাছে বলতে হলো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না? তাহলে তারা প্রশ্ন করছে, তার প্রেক্ষিতেই ডক্টর ইউনূসকে বলতে হচ্ছে। ডক্টর ইউনূস এই কথা বলার পর পশ্চিমা বিশ্বের তাদের অভিমত কি, অভিপ্রায় কি, সেটা হয়তো বোঝার চেষ্টা করছে। খুব বেশি যদি চাপ আসে পশ্চিমা বিশ্ব থেকে, যেভাবে শেখ হাসিনা ভারতের কারণে উপেক্ষা করতে পেরেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি উপেক্ষা করতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন। অনেকে মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে পশ্চিমাদের যে ধরনের দহরম মহরম, তাতে ডক্টর ইউনূসের পক্ষে এই বিশেষ করে নির্বাচনে আওয়ামী লীগকে উপেক্ষা করা বেশ কঠিন। খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ বা পরবর্তীতে জামাত বা এনসিপির যে দাবি, সেই দাবি অনুযায়ী জাতীয় পার্টি বা 14 দল নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আলোচনা কিন্তু নেই, বা সেরকম কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। এটারও কারণ আছে, কারণ আপনি একে একে নিষিদ্ধ করলে শেষ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে যে বাংলাদেশে কি ধরনের গণতন্ত্র হচ্ছে, গণতন্ত্রের নামে কি এটা আরেক ধরনের ফ্যাসিবাদ তৈরি হচ্ছে কিনা, এই প্রশ্ন আসবে। সুতরাং খুব কেয়ারফুলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এগোতে হচ্ছে। এখনো আমরা জানি না পরিষ্কারভাবে যে চাপটা কোন দিক থেকে আসছে। কিছু আলামত পাচ্ছে, যুক্তরাজ্যের মন্ত্রীর বাংলাদেশে আসায় ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করা এবং ওই প্রশ্নটা উত্থাপন করা যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। ভারত একটা বড় ফ্যাক্টর, যতই আমরা মুখে মুখে বলি না কেন, ভারতের চাপ যদি আসে, সে ভারত তো শুধু চাপ দেয় না, ভারতের সাথে অনেকগুলো শক্তি যুক্ত থাকে। তো ফলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, শেখ হাসিনার যে রায়, সেই রায়ের গভীরতা কতটুকু হবে, অনেকগুলো প্রশ্ন এখানে আছে বলেই আজকে খলিলুর রহমানকে যেতে হচ্ছে দিল্লিতে, এবং সেখানে অজিত দোভালের সঙ্গে কথা বলবেন। এগুলোর ফয়সালা কিভাবে হবে, কোন পরিস্থিতি সামনে আসছে আমরা কেউ জানি না, কিন্তু চাপটা কিন্তু আসছে।
খেয়াল করেন ঠিক এই সময়ের মধ্যেই চিকেন নেক্স বাংলাদেশের সীমান্তবর্তী 3টা সামরিক ঘাঁটি করে ফেললো ভারত, এমনি এমনি করলো। এটা অবশ্যই একই সঙ্গে চীনকে বোঝানো, কিন্তু এটার মূল লক্ষ্যটা কিন্তু বাংলাদেশ। তো সুতরাং চাপ বাড়ছে, এই চাপটাকে কে কিভাবে নেবে? দেখেন, বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু এইসব বিষয়ে নীরব আছে, কারণ তারা জানে যে অনেকগুলো মৌলিক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি সাথে যদি এখন আপোষ করে বিএনপি, যদি বলে হ্যাঁ নিষিদ্ধ হোক, এটা হোক, ওইটা করা হোক, তাহলে কিন্তু বিএনপিও কিন্তু বেকায়দায় পড়বে। কারণ বিএনপি হচ্ছে ক্ষমতামুখী দল এবং সম্ভাব্য সরকার গঠন, ক্ষমতায় আসা, সবকিছু বিএনপিকে ঘিরে কিন্তু সব চিন্তা ভাবনা আবর্তিত হচ্ছে। ফলে বিএনপিও কিন্তু এইসব প্রশ্নে চুপচাপ আছে অথবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায়িত্বকে এড়াতে পারবেন কিনা, যে আওয়ামী লীগের যে 2টা চ্যালেঞ্জ,